আজকাল শপিংয়ের একটা নতুন উপায় হলো অনলাইন শপিং। আর সেক্ষেত্রেও কম টাকায় ভালো জিনিস কেনার আরেকটি উপায় হলো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের ওয়েবসাইট। দিন দিন টেকনোলজির উপর আমরা এতটাই নির্ভরশীল হয়ে পড়েছি যে শপিংয়ের মতো বিষয়টাও আমরা স্মার্টফোনের মাধ্যমে সেরে ফেলি। আজকের গল্পে এমনই একটা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের ওয়েবসাইট থেকে একটা ওয়াশিং মেশিন কিনে নেয় এই মেয়েটি। আর সেই ওয়াশিং মেশিন কেনাটাই যে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হয়ে উঠতে পারে তা নিয়েই আজকের এই গল্প। তো আজকের এই গল্প শুধু একটা গল্প নয়, একটা সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা গল্প। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত কোরিয়ান এই সাইকোলজিক্যাল থ্রিলার মুভি, যার নাম হলো টার্গেট। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন মুভি এক্সপ্লেন বাংলা। তো চলুন আর কথা না বেরিয়ে মূল গল্পে শুরু করা যায়। গল্পের শুরুতে দেখানো হয় একটি ছেলেকে, যে সেকেন্ড হ্যান্ড জিনিসের অনলাইন সাইট দেখছিল। সে তার পুরনো আইম্যাকটা বিক্রি করার জন্য অ্যাড দিয়েছে। তবে শুধুমাত্র ছেলে ক্রেতাদের ভিড়ে একজন মেয়ে এই আইম্যাকটা কিনতে চেয়েছে, যা দেখে সে খুবই খুশি হয়ে যায়। আর মেয়েটার প্রোফাইলও একদমই ভালো রেটিং রয়েছে। তার সাথে চ্যাটিং করে তার ঠিক করে নেয় মেয়েটি তার বাড়িতে আসবে আইম্যাকটা দেখতে। পছন্দ হলে সেটাকে সে কিনে নেবে। ছেলেটি তার ফোন নম্বর এবং বাড়ির ঠিকানা তাকে দিয়ে দেয়। অন্যদিকে দেখানো হয় আজকের গল্পের প্রধান চরিত্র সোয়নকে। সে একটি আর্কিটেকচারাল কোম্পানিতে কাজ করে। সাইটে এসে সে সমস্ত ওয়ার্কারদের বকতে থাকে, কারণ তারা ফ্লোরে ভুল করে টাইলস লাগিয়েছে। আর এই কারণেই সোয়েনকে কথা শোনাতে থাকে তার ম্যানেজার কিম। সোয়েন তাকে জানায় গতকাল সে নতুন অ্যাপার্টমেন্টে শিফট করার জন্য ছুটিতে ছিল, আর তার অনুপস্থিতিতেই এটা হয়েছে। তবে ম্যানেজার উল্টো তাকেই বলে নিজের পকেট থেকে টাকা দিয়ে কাজটা ঠিক করানোর জন্য। এই অফিসে সোয়েনের একমাত্র বন্ধু ছিল ডালজো। অফিস শেষে ডালজো আর সোয়েন একসাথেই গাড়িতে ফিরছিল। তখনই সোয়েন বলে ওয়াশিং মেশিনটা খারাপ হয়েছে, আর সেটা ঠিক করতে অনেক টাকা লাগবে। ডালজো জানায় এত টাকা দিয়ে ঠিক না করে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের ওয়েবসাইট থেকে পুরনো একটা ওয়াশিং মেশিন কিনতে অনেক কম টাকা লাগবে। ডালজো নিজেও সেকেন্ড হ্যান্ড জিনিস কেনে, কম টাকাতে ভালো জিনিসই পাওয়া যায়। এইসব বলতে বলতেই ম্যানেজার কিমের কল আসে। সে সোয়েনকে বলে দেয় কাল সকালের মধ্যেই সমস্ত কাজ ঠিক করতে। অন্যদিকে দেখানো হয় গল্পের শুরুতে থাকা ওই ছেলেটিকে। তার বাড়িতে আজ একটি মেয়ে আসবে আইম্যাকটা কিনতে। সে মেয়েটাকে ডেটে নিয়ে যাওয়ার কথা কল্পনা করতে করতে সে সেজেগুজে রেডি হচ্ছিল। তখনই মেয়েটি টেক্সট করে জানায় কাজে ব্যস্ত থাকায় সে তার ভাইকে পাঠিয়েছে জিনিসটা কিনতে। সাথে সাথেই ডোরবেলটা বেজে ওঠে। দরজা খুলতেই দেখতে পায় মেয়েটার ভাই এসছে। লোকটি এসে আইম্যাকটা ভালো করে চেক করে নেয়। সব ঠিকঠাক আছে দেখে সে ছেলেটাকে টাকা দিয়ে দেয়। তবে তার সাথে সাথে তার পেটে ছুরি ঢুকিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে। এরপর ছেলেটির ফোনটিকে আনলক করে তার এক বন্ধুকে টেক্সট করে জানিয়ে দেয় সে এক মেয়ের সাথে ভূষণ শহরে যাচ্ছে বেড়াতে, যাতে কেউ এই ছেলেটির অনুপস্থিতি নিয়ে কিছু না ভাবে। এই জন্যই সে এই টেক্সটটি করে দেয়। অন্যদিকে সোয়ন রাতেই সাইটে গিয়ে ফ্লোরে কাজ করছিল, কারণ কাল সকালের মধ্যেই এটা শেষ করতে হবে। তখনই হঠাৎ করে ম্যানেজার কিম সেখানে আসায় সে ভয় পেয়ে যায়। কিম তার জন্য ডিনার নিয়ে এসেছে। খাবার খেতে খেতে ম্যানেজার জিজ্ঞেস করে তার ওয়াশিং মেশিনের কী হয়েছে। সোয়ন জানায় সেটা আর ঠিক হবে না। কিম বলে সে গিয়ে ঠিক করে দিতে পারে। সোয়েন মানা করলেও কিম ইনসিস্ট করতে থাকে। আসলে ম্যানেজার কিম সোয়েনকে পছন্দ করে। সে যে তার সাথে বাড়িতে যাওয়ার বাহানা বানাচ্ছে এটা সোয়েন ভালো করেই বুঝতে পারে। তবে সৌভাগ্যবশত তখনই ডালজো সেখানে আসে তার জন্য খাবার নিয়ে। আর এখন নিশ্চিন্তে সোয়ন ডালজোর সাথে কিমকেও তার বাড়িতে নিয়ে যায়। কিম ওয়াশিং মেশিনটা দেখে বলে এটা ঠিক হবে না। বেচারা কিম চেয়েছিল সে সোয়েনের সাথে একটু সময় কাটাবে, কিন্তু সেটাও তার কপালে জুটল না। অন্যদিকে ওই কিলার ছেলেটি বাড়িতে থাকা সমস্ত জিনিসের ছবি ওয়েবসাইটে লিস্ট করে দেয় বিক্রির জন্য। আসলে ওই লোকটি ছিল এক প্রকার সাইকোপ্যাথেটিক কিলার। সে এভাবেই মানুষকে মেরে তার সমস্ত জিনিস অনলাইনে সেল করে টাকা উপার্জন করে। পরদিন সোয়ন সেকেন্ড হ্যান্ড ওয়েবসাইট ঘাঁটতেই দেখতে পায় একটা ওয়াশিং মেশিন বিক্রি হবে, যার দাম খুবই কম। যার ডেসক্রিপশনে লেখা আছে ছেলেটি বিদেশ চলে যাবে, যার জন্য আর্জেন্ট সব কিছু সে সেল করবে। আসলে এটা ওই কিলারেরই পোস্ট। সোয়েন অফিসে যাওয়ার পথে তাড়াতাড়ি করে সেই ওয়াশিং মেশিনটা কিনে নেয়। এরপর যখন সেই ওয়াশিং মেশিনটা তার বাড়িতে আসে সে দেখতে পায় এটা চলছে না। টেকনিশিয়ান এসে ওয়াশিং মেশিন দেখে জানিয়ে দেয় এটা একদমই খারাপ, এটাকে আর ঠিক করা যাবে না। তাকে বোকা বানিয়ে এই নষ্ট মেশিনটা তার কাছে বিক্রি করা হয়েছে। সোয়ন ওই সেলারের সাথে কন্ট্যাক্ট করতে চায়, তবে তার ফোন সুইচ অফ। সে ওই সেকেন্ড হ্যান্ড ওয়েবসাইট খোলে, তবে দেখতে পায় সেলার তার আইডি ডিলিট করে দিয়েছে। কোনো উপায় না পেয়ে
তার সাথে কন্ট্যাক্ট করতে না পেরে সে পুলিশ স্টেশনে ফ্রড ডিপার্টমেন্টে তার কেসটা জমা দেয়। এখানেই আমাদের পরিচয় হয় দুজন পুলিশ অফিসারের সাথে, ডিটেকটিভ না এবং ডিটেকটিভ জো। ডিটেকটিভ না জানায় তার কেসের ইনভেস্টিগেশন শুরু হবে 4 মাস পর, কারণ অলরেডি তাদের কাছে অনেক ফ্রড কেস রয়েছে। এটা শুনে সোয়েন বলতে থাকে তার সাথে এত বড় ফ্রড হয়েছে, তাহলে এত মাস সে হাত গুটিয়ে বসে থাকবে? ডিটেকটিভ জো তাকে বোঝায় সবার সাথে এমন ফ্রড হয়েছে, ইনভেস্টিগেশন শুরু করতে একটু সময় লাগবে, কারণ এইসব স্ক্যামাররা বাইরের দেশ থেকে এইসব স্ক্যাম চালায়। সোয়েন হতাশ হয়ে ফিরে আসে। সেখান থেকে বাধ্য হয়ে এখন তাকে নতুন ওয়াশিং মেশিন কিনতে হবে। তাই সে ইএমআইতে একটা নতুন ওয়াশিং মেশিন কিনে, তবে সেই মেশিনটাও ডেলিভারি হতে সময় 2 দিন লাগবে। বেচারি সোয়েন আজ পাবলিক লন্ড্রিতেই যায় তার কাপড় চোপড় ধুতে। ধোয়া কাপড় চোপড় নিয়ে ফেরার সময় প্লাস্টিকের ব্যাগ ছিঁড়ে তার সমস্ত কাপড় রাস্তায় পড়ে যায়। বিরক্ত হয়ে কাপড়গুলো তোলার সময় সে ঠিক করে সে এভাবে হাত গুটিয়ে বসে থাকবে না, সে যেভাবেই হোক ওই স্ক্যামারকে খুঁজে বের করবেই। সেই রাতেই সে বসে পড়ে তার কম্পিউটারে, সমস্ত সেকেন্ড হ্যান্ড ওয়েবসাইটে সারা রাত ধরে সমস্ত জিনিসের পোস্ট দেখতে থাকে। অনেক পোস্ট দেখতে দেখতে তার চোখে পড়ে একটা সেলারের, যার ডিসক্রিপশনে লেখা আছে বিদেশ চলে যাওয়ার জন্য সে তার সমস্ত জিনিসপত্র সেল করবে। তার মনে পড়ে যায় ওই ওয়াশিং মেশিনটাও কেনার সময় সে একই লেখা দেখেছিল, এজন্যই সে লেখাটা কপি করতে চায়। তবে দেখতে পায় এটা কোনো টেক্সট নয়, আসলে এই টেক্সটটা ছবির আকারে করা হয়েছে, আর এজন্যই এই ডিসক্রিপশন দিয়ে সার্চ করে সে ওই সেলারকে খুঁজে পাচ্ছিল না। সে বুঝে যায় এটাই সেই স্ক্যামার যাকে সে খুঁজছে। সে এই সেলারের সমস্ত প্রোডাক্টে গিয়ে কমেন্ট করে দেয়, সবাইকে বলে দেয় এই সেলারের থেকে কোনো জিনিস না কিনতে, তাকে টাকা না পাঠাতে। এই সেলার একজন স্ক্যামার। অন্যদিকে দেখানো হয় সেই সাইকোকে, যে খুবই বড় একজন হ্যাকার। সে সোয়েনের সমস্ত কমেন্ট দেখতে পায়। সাথে সাথে এই সাইকোটি একটি মেয়ের প্রোফাইল থেকে তাকে টেক্সট করে বলে এই সব কমেন্ট করা বন্ধ করতে, নইলে সে বিপদে পড়বে। তবে সোয়েনও কম যায় না, সে তাকে টেক্সট করে বলতে থাকে তার কোনো প্রোডাক্টই সে বিক্রি হতে দেবে না। ওই সাইকোটি তাকে টেক্সট করে, সে তাকে ক্লিয়ারলি ওয়ার্নিং দিয়েছে এরপরেও যদি সোয়েনের শিক্ষা না হয় তাহলে এরপর যা হবে তার জন্য প্রস্তুত থাকতে। সোয়েনও জানায় সে অলরেডি পুলিশে কমপ্লেন করে দিয়েছে, তার মতো স্ক্যামারকে খুঁজে বের করতে 3 দিনই যথেষ্ট। সাইকোটি আর কোনো টেক্সট করে না। লোকটি ভয় পেয়ে গেছে ভেবে সোয়েন অনেক খুশি হয়ে যায়, তবে তার কোনো ধারণাই নেই এটা তো সবে এই খেলার শুরু। এভাবেই সারা রাত জেগে সকালে অফিসে আসতে তার লেট হয়ে যায়। ম্যানেজার কিম লেট করার জন্য তাকে কথা শোনাতে থাকে, বলে সে ক্লিয়ারলি তাকে ওয়ার্নিং দিয়েছিল, তারপরেও কেন লেট হয়েছে। এই কথাটা শুনে সোয়েনের একটু অবাক লাগে। ম্যানেজার কিমের কথা বলার ধরনটা অবিকল সেই স্ক্যামারের মতো। সে চিন্তিত হয়ে পড়ে, তার ম্যানেজার আবার সেই স্ক্যামার নয় তো। যাই হোক, লাঞ্চ করার সময় হঠাৎ করে সোয়েন এর কাছে অনেক কল আসতে থাকে। সবাই তার কাছে ফোন করে ওয়াশিং মেশিনের ব্যাপারে জিজ্ঞেস করে, যেটা নাকি সেকেন্ড হ্যান্ড ওয়েবসাইটে ফ্রিতে কাউকে দিতে চেয়েছে। সারাদিন অনবরত তার ফোনে কল আসতে থাকে। বাড়িতে গিয়ে সোয়েন দেখতে পায় তার প্রোফাইলে অনেক টেক্সটও এসেছে, আর সাথেই বেজে যাচ্ছে তার ফোনটি। সে বিরক্ত হয়ে ওই ওয়েবসাইটে লিখে দেয় ফ্রি গিভওয়ে শেষ হয়ে গেছে। সারাদিনের ক্লান্তি নিয়ে একটু বিশ্রাম নিচ্ছিল, কিন্তু সেই মুহূর্তেই কলিং বেলটি বেজে ওঠে। সে কিছুটা ঘাবড়ে যায়, এত রাতে কে এসেছে। দরজা খুলতেই দেখতে পায় এক ডেলিভারি বয় তার অর্ডার করা খাবার নিয়ে এসেছে, কিন্তু সে তো কোনো অর্ডার করেনি। দেখতে দেখতেই সেখানে আরও 2জন ডেলিভারি বয় চলে আসে খাবার নিয়ে। সে সবাইকে বলে দেয় সে কোনো খাবার অর্ডার করেনি। এবার সে খুবই বিরক্ত হয়ে যায়। পরদিন অফিসে যাবার সময় দরজায় নোটিশ লাগিয়ে দেয় এখানে কোনো ডেলিভারি না করতে। এরপর এই বিষয়টা সে পুলিশ স্টেশনে এসে ডিটেকটিভ না এবং জোকে জানায়। ডিটেকটিভ জো আবার আগেরবারের মতোই তাকে নানা গল্প শোনাতে থাকে। তবে সোয়েনের অবস্থা দেখে ডিটেকটিভ না বলে দেয় তারা আজই ইনভেস্টিগেশন শুরু করবে। এরপর ডিটেকটিভ জো চলে যায় সেই ছেলেটির ঠিকানায় যার কাছ থেকে সোয়েন ওয়াশিং মেশিন কিনেছে, যদিও সেটা ছিল ওই ছেলের অ্যাড্রেস যাকে ওই সাইকো অলরেডি মেরে ফেলেছে। ওই বাড়ির ল্যান্ডলর্ড জানায় এই ছেলেটি একজন স্টুডেন্ট। ল্যান্ডলর্ড ছেলেটিকে কল করে, তবে কেউ ফোনটি রিসিভ করে না। ডিটেকটিভ ছেলেটির ঘরে ঢুকতে চাইলে ল্যান্ডলর্ড মানা করে দেয়, বলে দেয় ছেলেটির পারমিশন ছাড়া সে তার ঘর খুলতে পারে না। কোনো উপায় না পেয়ে ডিটেকটিভ নাকে কল করে ডিটেকটিভ জো বলে দেয় এই ছেলেটির কল হিস্ট্রি এবং লোকেশন চেক করতে। অন্যদিকে সোয়েন বাড়ি ফিরে ঘরে ঢুকতেই দেখতে পায় সকালের দরজায় লাগানো নোটিশটা কেউ খুলে নিয়ে গেছে। সে খুবই ঘাবড়ে যায়, সাথে সাথেই ডিটেকটিভ জোকে কল করে ডাকে। তারা বিল্ডিংয়ের সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করতে চায়।
তবে গেট এবং পার্কিং লটে সিসিটিভি থাকলেও বিল্ডিংয়ের করিডোরে কোনো সিসিটিভি নেই, কারণ এতে রেসিডেন্টদের প্রাইভেসি নষ্ট হয়। আর ঠিক সেই মুহূর্তেই সেখানে আবার ফুড ডেলিভারি বয় নিয়ে আসে সোয়েনের অর্ডার। সোয়েন ডিটেকটিভ জোকে দেখায় কিভাবে রোজ ওই স্ক্যামার তার নামে অর্ডার করছে। ডিটেকটিভ জো তাকে বলে ফোন নাম্বারটা চেঞ্জ করতে। সোয়েন তার ফোন নাম্বারটা চেঞ্জ করে নেয়। আর রাতে ডালজো তার বাড়িতে এলে তারা দুজন মিলে একসাথে ড্রিঙ্কস করতে থাকে। এতে চিন্তার মধ্যেও কিছুটা সময় বন্ধুর সাথে থাকতে পেরে সোয়েন একটু আনন্দে থাকে। তবে ডালজো চলে গেলেই সেখানে দেখানো হয় সেই সাইকো তার বাড়ির সামনেই অপেক্ষা করছে। পরদিন সকালে রুম থেকে বেরোতেই সোয়েন দেখতে পায় কেউ একজন তার রুমের বাইরে। লোকটি জানায় তার রুমের সামনে সিসিটিভি লাগানোর কথা বলা হয়েছে, তবে এই সিসিটিভি ক্যামেরার ডিজাইনটা একদমই আলাদা। ওই ওয়ার্কার জানায় মানুষ তাদের অ্যাপার্টমেন্টের সামনে সিসিটিভি পছন্দ করে না, তার জন্যই এমন ডিজাইনের সিসিটিভি লাগানো হয় যাতে কেউ বুঝতে না পারে। সোয়েন আজ একটু নিশ্চিন্ত হতে পেরেছে। পুলিশ এমন তৎপর দেখে সে একটু স্বস্তি পেয়েছে। সেই দিন সাইটে কাজ করার সময় হঠাৎ তার মায়ের টেক্সট আসে। তার মা জানায় সে এসি কিনতে গেছে, তবে তার ক্রেডিট কার্ড কাজ করছে না। সে দোকানদারের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তাকে টাকা পাঠাতে বলে। সোয়েন টাকাটা ট্রান্সফার করতেই যাবে, তখনই তার মনে হয় এতগুলো টাকা পাঠানোর আগে একবার মায়ের সাথে কথা বলা উচিত। সোয়েন তার মাকে কল করে, তবে কেউ ফোনটা রিসিভ করে না। সোয়েন টেক্সটে জিজ্ঞেস করে তার বাবা কোথায়। উত্তর আসে তার বাবা কাজে গেছে। এবার সোয়েন চমকে যায়। আসলে তার বাবা অনেকদিন আগেই মারা গেছে। সে বুঝতে পারে এটা আসলে সেই স্ক্যামার যে তার মায়ের ফোন হ্যাক করে সেই ফোন থেকে টেক্সট করছে। সোয়েন এটা বুঝতে পেরে প্রচুর ঘাবড়ে যায়। সে বুঝতে পারে এই স্ক্যামার কতটা বিপজ্জনক। সেদিন রাতে হঠাৎ করে সোয়েনের দরজায় কেউ আসে। বাইরে থেকে দরজার পাসওয়ার্ড দিয়ে একটি লোক তার দরজায় খুলে ফেলে। লোকটি এসেছে তার সাথে আজকে রাত কাটাতে। সে প্রচুর ঘাবড়ে যায়। ভয় পেয়ে সে সাথে সাথেই পুলিশকে কল করে, আর পুলিশের নাম শুনেই ওই লোকটি চলে যায়। ঠিক সেই মুহূর্তে সাইকোটি আবার তাকে টেক্সট করে জানায় এই লোককে সেই তার বাড়িতে পাঠিয়েছে। সোয়েন তার কাছে অনুরোধ করতে থাকে, তাকে সব বন্ধ করতে বলে। তবে এই সাইকো বলে যদি সে 5 মিনিটের মধ্যে 5 লক্ষ টাকা পাঠায় তাহলে সে সব বন্ধ করে দেবে। সোয়েন খুবই চিন্তায় পড়ে যায়। পরিশ্রম করে অর্জন করা এতগুলো টাকা সে কী করে এক অচেনা মানুষকে এভাবে দিতে পারে। এভাবে ভাবতে ভাবতেই 5 মিনিট কেটে যায়। আর এবার আবার একটি লোক তার দরজায় আসে, পাসওয়ার্ড দিয়ে একাই দরজা খুলে। তাকে বলতে থাকে সে এখানে রাতটা এনজয় করতে এসেছে। সোয়েন পুরোপুরি ভেঙে পড়ে। কিছুই করতে পারছে না সে, ভয়ে কান্না করতে থাকে। ঠিক সেই মুহূর্তেই ডিটেকটিভ জো সেখানে আসে। ওই ব্যক্তিটিকে বেধড়ক মারতে থাকে, মেরে তাকে নিয়ে যায় পুলিশ স্টেশনে। লোকটি জানায় কেউ একজন তাকে টেক্সট করে অ্যাড্রেস আর দরজার পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এবং বলেছে ওই ব্যক্তির গার্লফ্রেন্ড নাকি আজ রাতটা কারোর সাথে কাটাতে চায়, আর এই আশাতেই সে এসেছিল। ওই ব্যক্তি তার কাছে তার গার্লফ্রেন্ডের ভিডিও পাঠিয়েছে যখন সে অন্য কোনো ব্যক্তির সাথে লিপ্ত ছিল। ডিটেকটিভ দেখতে পায় ওই ভিডিও আসলে কোনো পর্ন সাইট থেকে ডাউনলোড করা র্যান্ডম একটা ভিডিও। অন্যদিকে সোয়েনের কাছে আবার সেই সাইকোটির টেক্সট আসে। ওই সাইকো সোয়েনের সমস্ত ডিটেলস জানে। সে কবে জন্মগ্রহণ করেছে, কোন স্কুল কলেজে পড়েছে, এখন কোথায় কাজ করে, এই সব কিছু দেখে সোয়েন প্রচুর ঘাবড়ে যায়। পরদিনই সে ডিটেকটিভ জোয়ের কাছে যায়, জানতে চায় সেই অ্যাড্রেসে গিয়েছিল কিনা যেখান থেকে ওয়াশিং মেশিনটা এসেছে। ডিটেকটিভ জানায় গিয়েছিল, কিন্তু ওই ছেলে দেখা পায়নি, ফোনটাও রিসিভ করছে না সে। সোয়েন প্রচুর ভয়ে দিন কাটাচ্ছে, তার হাত পা সব সময় ভয়ে কাঁপছে। তার এই অবস্থা দেখে ডিটেকটিভ জো আবার তাকে নিয়ে ওই ঠিকানায় যায়, আর ওয়ারেন্ট দেখিয়ে ওই ল্যান্ডলর্ডকে রুমটা খুলতে বলে। ঘরে ঢুকতেই দেখতে পায় ঘরে কোনো আসবাবপত্র নেই, পুরো ঘর ফাঁকা, শুধু রয়েছে একটি ফ্রিজার। ফ্রিজারটা খুলতে সোয়েনের আত্মা কেঁপে ওঠে। এই ফ্রিজারেই রয়েছে সেই ছেলেটির মৃতদেহ। অনলাইন ফ্রড কেসটা হঠাৎ করেই পাল্টে যায় একটা মার্ডার মিস্ট্রিতে। সামান্য একটা অনলাইন শপিংয়ের জন্য আজ সোয়েনের জীবন জাহান্নামে পরিণত হয়েছে। সে একদমই নির্জীব হয়ে পড়েছে। ডিটেকটিভ জো তাকে বাড়ি পাঠিয়ে দেয়, আর তার বাড়ির সামনে পুলিশ গার্ডেরও ব্যবস্থা করে দেয়। অন্যদিকে সোয়েন তার ব্রোকারের কাছে যায়, যার কাছ থেকে সে গত সপ্তাহে অ্যাপার্টমেন্টটা ভাড়া করেছে। সে এই অ্যাপার্টমেন্টটা ছেড়ে দিতে চায়, তবে ব্রোকার জানায় তার টাকা রিফান্ড করা যাবে না, বরঞ্চ তাকে তাড়াতাড়ি ঘর ছাড়ার জন্য আরও ফিস দিতে হবে। এদিকে পুলিশ স্টেশনে ডিটেকটিভ না ওই ছেলেটির ফোন রেকর্ডস বের করে নেয়। সমস্ত রিসেন্ট কল লিস্ট দেখে কল করে জানতে পারে ছেলেটি বিদেশ চলে যাবে, যার জন্য নাকি সমস্ত জিনিসপত্র বিক্রি করেছে। আর ছেলেটি ভূষণেও যায়নি, তার ফোন থেকে লাস্ট ওই ফ্রিজারটাই কেনা হয়েছিল।
কোনো এক সেকেন্ড হ্যান্ড জিনিসের ওয়েবসাইট থেকে। তারা বুঝে যায় কিলার শুরু থেকেই সমস্ত কিছু প্ল্যান করেছে। এরই মাঝে ইনভেস্টিগেশন করে তারা জানতে পারে এমনই সেম ঘটনা এর আগেও এক মেয়ের সাথে ঘটেছে। তারা ওই মেয়েটিকে ডেকে পাঠায়। মেয়েটির চোখে মুখে লেগে আছে ভয়ের ছাপ। মেয়েটি জানায় সে এমনই একটা সেকেন্ড হ্যান্ড ওয়েবসাইট থেকে জিনিস অর্ডার করেছিল, তবে জিনিসটা তার কাছে আসেনি, আর ওই সেলারটাও তার প্রোফাইল ডিলিট করে দিয়েছিল। ওই মেয়েটিও সোয়নের মতোই খুঁজতে খুঁজতে সেই স্ক্যামারের খোঁজ পেয়েছিল, যাতে আর কারোর সাথে তার মতো এই ফ্রড না হয়। তাই সেও সমস্ত পোস্টে কমেন্ট করেছিল যাতে কেউ সেই সেলারকে টাকা না পাঠায়। এরপর থেকে ওই সাইকো তার সাথে অনবরত কন্ট্যাক্ট করছে টেক্সটের মাধ্যমে। তার বাড়িতে তার নামে বারবার খাবার অর্ডার করে ডেলিভারি ম্যানদের পাঠাতো। তাকেও এভাবে বিরক্ত করত। ওই সাইকো তার সম্পর্কে সব কিছুই জানত। হঠাৎ করে তার বাড়ি থেকে জিনিসপত্র মিসিং হতে শুরু করে। সব সময় মেয়েটি ভয়ে ভয়ে দিন কাটত। আর একদিন হঠাৎ করেই ওই সাইকো তার বাড়িতে এসে পৌঁছায়, তার উপর হামলা করতে শুরু করে। তবে মেয়েটি কোনোভাবে তার জীবন বাঁচিয়ে বাড়ি থেকে পালিয়েছিল। অন্যদিকে সোয়ন তার বাড়িতে আসে। বাড়িতে ঢুকতেই সে ঘরে কিছু একটা স্মেল পায়। সারা ঘর জুড়ে খুঁজতে থাকে স্মেলটা কোথা থেকে আসছে। তখন সে দেখতে পায় তার ঘর থেকে কিছু জিনিস মিসিং। সোয়নের সাথেও সেই একই ঘটনা ঘটতে শুরু করেছে যা ওই মেয়েটির সাথে হয়েছে। ভয়ে ঘুম না আসায় রাতে সে ডালজোকে কল করে। ডালজো তাকে নিজের বাড়িতে এসে থাকতে বলে, তবে সোয়ন চায় না ডালজোর উপর বোঝা হয়ে থাকতে। তার উপর ডালজোর বাড়িতে এখন তার শাশুড়ি এসেছে, তাই রাতটা কোনোভাবে কাটিয়ে সকালে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। সে বেরিয়ে যাওয়ার পরে তার বাড়ির সামনে থাকা পুলিশও চলে যায়। এত কিছুর মাঝেও সোয়ন খুবই ডিস্টার্ব রয়েছে, তাই কাজে এসেও সে সবার সাথে খুবই খারাপ আচরণ করে। অফিস শেষে রুমে ফিরতেই ম্যানেজার কিম তার কাছে আসে, জানায় সে ডালজোর কাছে সব শুনেছে। এমন পরিস্থিতিতে তার একা থাকা উচিত নয়। সোয়ন তাকে চলে যেতে বলে, তবে ম্যানেজার কিম তার ঘরে ঢোকার জন্য জোর করতে থাকে। সোয়ন এতে আরও বেশি ঘাবড়ে যায়। ঘাবড়ে গিয়ে দরজা বন্ধ করতেই কিমের হাতটা দরজায় চাপা পড়ে প্রচুর চোট পায়, আর সোয়ন ভয়ে ভয়ে কোনোভাবে দরজাটা বন্ধ করে দেয়। ম্যানেজার কিম চিৎকার করে বলতে থাকে সে কি তাকে এতটাই ঘৃণা করে যে তাকে রুমেও প্রবেশ করতে দিচ্ছে না। সে তো শুধু তাকে পছন্দ করে, তার কি কোনো অধিকার নেই কাউকে পছন্দ করার। এইসব বলে সে চলে যায়। সোয়ন এক ঝামেলা থেকে মুক্তি পেলেও আবার এক নতুন বিপদ চোখের সামনে সে দেখতে পায়। ওই সাইকো তার ঘরেও এসেছিল। টেবিলে বসে খাবার খেয়ে গেছে সে। তখনই দেখতে পায় ওই সাইকো তার কম্পিউটার হ্যাক করে নিয়েছে। তাতে একা একাই টাইপ হচ্ছে আজ সে এত তাড়াতাড়ি ফিরে এলো যে। সোয়ান এখন প্রচুর ঘাবড়ে যায়। সে ভয় পায়, পুলিশকে সাথে সাথেই কল করে। ডিটেকটিভ জো তার টিম নিয়ে সেখানে আসে, তবে কোনো ফিঙ্গারপ্রিন্ট তারা খুঁজে পায় না। রাতে হঠাৎ করেই সোয়ানের ঘুম ভেঙে যায়। কোনো কারণে সে মোবাইলের ফ্ল্যাশ অন করে বিছানায় নিচটা চেক করতে সেখান থেকে একটা হাত তাকে টেনে ধরতেই তার ঘুমটা ভেঙে যায়। আসলে সে পুলিশ স্টেশনে রয়েছে। তবে সেই স্বপ্ন দেখে এতটাই ভয় পেয়ে যায় যে কিছু বুঝতে পারে না। ঘাবড়ে গিয়ে সে একদমই সেন্সলেস হয়ে পড়ে। পুলিশ তাকে হসপিটালে নিয়ে গিয়ে অ্যাডমিট করিয়ে দেয়। এদিকে ডিটেকটিভ না সমস্ত পুলিশ স্টেশন থেকে খোঁজ নিয়ে জানতে পারে এমনি একই রকম আরও 6টি কেস রয়েছে। অর্থাৎ এই সাইকো এমনভাবেই অনলাইনে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট বিক্রির মাধ্যমে তার টার্গেট সিলেক্ট করে। এদিকে সোয়ন একটু সুস্থ হলে হসপিটাল থেকে বেরিয়ে আসে। ডালজোর সাথে ফোনে কথা বলতে বলতে হঠাৎ তার ফোনে ওই সাইকোর কল আসে। সোয়ন কাঁদো কাঁদো স্বরে তার কাছে রিকোয়েস্ট করতে থাকে প্লিজ এই সব কিছু বন্ধ করতে। ওই সাইকো তাকে জানায় যদি সে এসব থেকে মুক্তি পেতে চায় তাহলে এখন 5 লাখের জায়গায় 10 লাখ টাকা দিতে হবে। ক্যাশ নিয়ে তার ফোন সুইচ অফ করে রাত 10টায় তার বাড়িতে যেতে, আর ভুলেও যেন সে পুলিশকে কিছু না জানায়। সোয়ন ভয় পেয়ে সাথে সাথেই সমস্ত কার্ড দিয়ে 10 লাখ টাকা তুলে নেয়। বসে বসে ভাবতে থাকে তার একটা কমেন্ট কিভাবে তার জীবনটাকে একদমই জাহান্নাম বানিয়ে দিল। কান্নায় ভেঙে পড়ে সে। এদিকে রাতে ডিটেকটিভ জো হসপিটাল থেকে জানতে পারে সোয়ন বাড়ি চলে গেছে। তাই সে সোয়নের বাড়ির সামনে এসে তাকে কল করে, তবে তার ফোনটা সুইচ অফ। অন্যদিকে ডিটেকটিভ নায়ের কাছে ওই নাম্বারের ফোন হিস্ট্রি এসে পৌঁছায়, যেই নম্বর থেকে সোয়নের সাথে রাত কাটানোর জন্য ছেলেটিকে টেক্সট করা হয়েছিল। ডিটেকটিভ না দেখতে পায় সেই নম্বরটা 4 দিন ধরে সোয়নের বাড়ির আশেপাশেই রয়েছে। সে বুঝে যায় ওই সাইকো 4 দিন ধরে সোয়নের বাড়ির পাশেই রয়েছে। সে ডিটেকটিভ জোকে কল করে ওই সব কিছু বলার জন্য। তবে এদিকে সেই মুহূর্তেই ওই সাইকো ডিটেকটিভ জোয়ের উপর অ্যাটাক করে, তার মুখে ক্লোরোফর্ম দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে।
এরপর সে তাকে খুন করারও চেষ্টা করে, তবে সেই মুহূর্তে সেখানে লোকজন থাকায় সেটা সে করতে পারে না। এদিকে রাত 10টা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি, তাই সে ডিটেকটিভ জোকে না মেরে সোজা উপরে চলে যায়। সে সোয়েনের রুমটা খুলতেই যাবে, তখনই সেখানে ম্যানেজার কিম চলে আসে। ম্যানেজার কিম বুঝে যায় এটাই সেই স্ক্যামার, আর তখনই ওই সাইকো তার চাকুটা দিয়ে বারবার আঘাত করে তাকে নৃশংসভাবে মেরে ফেলে। এর কিছুক্ষণ পরে সোয়েন তার বাড়িতে আসে আর এসেই সোফার উপরে শুয়ে পড়ে। তখনই তার চোখ পড়ে সিলিংয়ে থাকা একটা ডিভাইসের উপর। তার মনে পড়ে ঠিক এমনই ডিজাইনের সিসিটিভি তার রুমের বাইরেও লাগানো হয়েছিল। পুরো বাড়িটা চেক করে দেখতে পায় বাড়ির সমস্ত ঘরের কোণায় লাগানো রয়েছে এমনই সিসিটিভি, আর এর মাধ্যমেই সাইকোটি তার সমস্ত খোঁজখবর রাখতে পারে। ঠিক সেই মুহূর্তে সে দেখতে পায় ম্যানেজার কিমের লাশটা পড়ে আছে তার ঘরের কোণায়। এটা দেখেই তার আত্মা কেঁপে ওঠে, আর ঠিকই তখনই তার পেছনের দরজাটা খুলে দাঁড়ায় ওই কিলার। সোয়ন বুঝে যায় কিলার তার পিছনেই দাঁড়িয়ে আছে। সে পালানোর চেষ্টা করে, তবে ওই সাইকো তাকে ধরে ফেলে আর তার উপরে হামলা করে দেয়। সোয়ন ওই সাইকোর চেহারা দেখেই বুঝে যায় এটাই সেই লোক রুমের বাইরে সিসিটিভি লাগাচ্ছিল। এই সাইকো সোয়নকে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে ডিটেকটিভ না দেখতে পায় ডিটেকটিভ জো অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। সে তাকে ডাকতে থাকে, তবে কোনোভাবেই তার জ্ঞান ফেরাতে পারে না। এরপর সে সোয়েনকে বাঁচাতে তার রুমের দিকে আসতে থাকে, তবে তখনই ওই সাইকো সোয়েনকে তার গাড়িতে নিয়ে বেরিয়ে পড়ে। ডিটেকটিভ না গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার পিছু পিছু, আর ইতিমধ্যে ডিটেকটিভ জো এর জ্ঞান ফিরে আসে, আর তারা দুজনেই কোনো মতে সেই কিলারের গাড়ি পিছু করছিল। আর এভাবেই চেস করতে করতে হঠাৎ একটি ট্রাকের সাথে ডিটেকটিভ না এবং কিলারের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই অ্যাক্সিডেন্ট ডিটেকটিভ না গুরুতরভাবে আহত হয়। ডিটেকটিভ জো দৌড়ে আসে তার কাছে। সে সবাইকে অ্যাম্বুলেন্স কল করতে বলে, আর এরপর সে আসে সোয়েনের কাছে। তবে ইতিমধ্যে আহত হলেও ওই কিলার সেখান থেকে পালিয়ে যায়। ডিটেকটিভ না এবং সোয়েনকে হাসপাতালে আনা হয়। ডিটেকটিভ না এখন খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে, আর অপরদিকে সোয়েন তেমন গুরুতর আহত হয়নি। ডিটেকটিভ জো সোয়েনের অ্যাপার্টমেন্ট চেঞ্জ করে দেয়, আর ডালজোকে বলে দেয় সোয়েনের সমস্ত জিনিস নতুন অ্যাপার্টমেন্টে মুভ করতে। এর কিছুদিন পরে সোয়েন সুস্থ হয়ে ওঠে, তবে ডিটেকটিভ না সুস্থ হতে পারে না, তার মৃত্যু হয়ে যায়। ডিটেকটিভ জো এর কাছে সোয়েন এই খবর শুনে খুবই ভেঙে পড়ে। তাকে বাঁচাতে গিয়ে ওই ডিটেকটিভের জীবন চলে গেল, এই কথা ভেবে সে নিজে খুবই ভেঙে পড়েছিল। একদিন হঠাৎ মেট্রোতে যাওয়ার সময় সে দেখতে পায় তার পাশের মেয়েগুলো এমনই সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের ওয়েবসাইট থেকে জিনিস কিনছে। এটা দেখেই তার মনে পড়ে যায় ওই সাইকোর কথা, যে অ্যাক্সিডেন্টের পর তাকে বলেছিল এবারের মতো তো সে বেঁচে যাচ্ছে, তবে সে আবার আসবে সোয়েনকে মারতে। এই কথা সে কিছুতেই আজও ভুলতে পারেনি, আর এর থেকেই সে একটা প্ল্যান বের করে। সে ডিটেকটিভ জোয়ের সাথে মিলে ওই সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের ওয়েবসাইটে গিয়ে ডালজোর ছবি দিয়ে একদম পারফেক্ট একটা প্রোফাইল বানায়। তার প্রোফাইলটা ঠিক তেমনভাবে বানায় যেই প্রোফাইলগুলোতে ওই সিরিয়াল কিলার টার্গেট করে। আর এরপর সে শুরু করে তার কাজ। সে বিভিন্ন প্রোডাক্ট অনলাইনে সেল করা শুরু করে। সে নিজেই ডালজোর মতো চশমা এবং টুপি পরে সমস্ত ক্রেতাদের সাথে দেখা করে। এভাবেই অনেক জিনিস ক্রয় এবং বিক্রয় করতে থাকে, সমস্ত ক্রেতা বিক্রেতাদের সাথে দেখা করতে থাকে। তবে আজও সে ওই সাইকোকে খুঁজে পায়নি। আর এমনই একদিন যখন সে এক বিক্রেতার সাথে দেখা করতে আসে, ডিটেকটিভ জো তার সাথে আসতে পারে না, কারণ সে ট্রাফিকের জন্য ফেঁসে রয়েছে। ইতিমধ্যে ওই বিক্রেতা তার কাছে এসে পৌঁছায়। সোয়েন তাকে দেখেই চমকে যায়। এটাই আসলে সেই সাইকো যার খোঁজ সে এতদিন ধরে করছে। সে তাড়াতাড়ি করে ওয়াশরুমে যাওয়ার বাহানায় ডিটেকটিভ জোকে কল করে, তাড়াতাড়ি আসতে বলে তাদের ঠিক করা জায়গাতে। আর এরপর সে ওই সাইকোকে বলে সে এই জিনিসটা চেক করে নিতে চায়, তবে এখানে তো ইলেকট্রিসিটি নেই, সেই জন্য তাকে নিয়ে তার বাড়িতে যাওয়ার প্ল্যান করে। এরপর সে ওই সাইকোকে নিয়ে আসে একটা অ্যাপার্টমেন্টে। আসলে এই সাইকো সোয়েনকে দেখেই চিনে ফেলেছিল, তাই তার অ্যাপার্টমেন্টে আসার সাথে সাথেই তাকে অজ্ঞান করে ফেলে। এরপর সে সোয়েনের পুরো বাড়িটা দেখতে চায়, তবে দেখতে পায় এই বাড়ি পুরোটাই ফাঁকা। বাড়িতে মানুষ বসবাস করার কোনো চিহ্ন মাত্র নেই। তার কিছুটা সন্দেহ হয়। এরপর সে ফিরে আসতেই দেখতে পায় এটা আসলে একটা চাল। সোয়েন তাকে এখানে এনেছে মারার জন্য। সে বাইরে থেকে কাঁচের দরজাটা বন্ধ করে দেয়। ওই সাইকো সেই কাঁচের দরজাটা খুব সহজেই ভেঙে ফেলে, আর এরপর সে সোয়েনকে মারতে চায়। তখনই ডিটেকটিভ জো সেখানে আসে। ডিটেকটিভ জো এবং সাইকোর মধ্যে প্রচুর ফাইট হয়। এক পর্যায়ে ওই কিলার ডিটেকটিভ জোয়ের পেটে ছুরি ঢুকিয়ে দেয়, আর এরপর একটা হাতুড়ি নিয়ে তার মাথায় আঘাত করতে থাকে।
কোনো উপায় না পেয়ে সোয়েন একটা নেল গান নিয়ে ওই সাইকোর গায়ে পেরেক মারতে থাকে। এভাবেই এক এক করে ওই সাইকোর গায়ে অনেকগুলো পেরেক মারে, আর এতেই ওই সাইকো তাকে মারতে আসে, তাকে বেধড়ক মারতে থাকে। আর এরপর যখন সে সোয়েনকে খুন করতেই যাবে, তখনই ডিটেকটিভ জো এসে তাকে নিয়ে সেই বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে। এতে তারা দুজনেই গুরুতর জখম হয়। তবে এরপরও ওই সাইকো থেমে থাকে না, তার মধ্যে থাকা শেষ শক্তিটুকু দিয়ে চেষ্টা করে ডিটেকটিভ জোকে মেরে ফেলতে। আর ঠিক সেই সময় সোয়েন এসে তার হাতটা টেনে ধরতে থাকে, শক্ত করে টেনে ধরতে থাকে যাতে সে ওই ছুরিটা ডিটেকটিভ জোয়ের গায়ে না মারতে পারে। এতে ডিটেকটিভ জো কিছুটা সময় পেয়ে যায়, আর সে ওই সাইকোর গলা চেপে ধরে, ফাইনালি তাকে মেরে ফেলে। আর এভাবেই এই মরণ খেলা শেষ হয়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। সোয়েন এখন নর্মাল জীবনযাপন করছে। সে তার কাজে এসেও সবার সাথে খুব ভালোভাবে আচরণ করছে। এখন সে বুঝে গেছে এই অনলাইন দুনিয়াটা কতটা ভয়ানক হতে পারে। তবে সে বুঝে গেলেও পৃথিবী তো থেমে নেই। দেখানো হয় আজও প্রতি মুহূর্তে সবাই অনলাইনে কত কিছু শেয়ার করছে, কত কিছু ক্রয় বিক্রয় করে চলেছে। আর এদের মাঝেই ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন ধরনের স্ক্যামার। আর এখানেই এই গল্পটি শেষ হয়।